দেখে মোটামুটি মাথা ঘুরে গেছে। হনুমানগাড়ির লাইনটা দেখুন, এখান থেকে শুরু হয়েছে পুরো লাইন। এই হচ্ছে আমাদের হোটেল। পুরুলিয়ার অযোধ্যা হোক কিংবা আমাদের উত্তরপ্রদেশের অযোধ্যা, বাঙালি যুবক কিন্তু সব জায়গাতে অলিগলিতে ঘুরে বেড়াবে। সুপ্রভাত বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন ভিডিওতে। আমি এখন অ্যাট প্রেজেন্ট আছি রাম জন্মভূমি অযোধ্যা থেকে। আগের পর্বের ভিডিওটা নিশ্চয়ই দেখেছেন, আমাদের কলকাতা থেকে অযোধ্যার জার্নিটা। এখন 10:20 মতো বাজে। আমরা নামলাম হচ্ছে অযোধ্যা ধাম জাংশন স্টেশনে এবং সেখান থেকেই এখন যাব হোটেলের দিকে। তো হেঁটেই যাওয়া হোক নাকি? হ্যাঁ, তো দুজনে মিলে হেঁটেই যাব, কারণ হচ্ছে বেশি দূরে নয়, সামনেই। তো সেই কারণে ঠিক করলাম এই ঠান্ডায় একটু হেঁটে ঘুরেও দেখা হয়ে যাবে অযোধ্যা নগরী। ও হোটেলে যাব, গিয়ে ফ্রেশ হব, ফ্রেশ হয়েই কিন্তু আমরা বেরোবো অযোধ্যার যে লোকাল কিছু যে সাইট সিন আপনারা কীভাবে ঘুরবেন সেইগুলো কিন্তু সব আপনাদের ঘুরিয়ে দেখাবো। গোটা অযোধ্যা কিন্তু এখন যা সিচুয়েশন দেখছি, এরপরে আর 1 থেকে 1.5 বছর পরে কিন্তু পুরোপুরি পাল্টে যাবে এই অযোধ্যা। এইদিকে ভান্ডারা চলছে এবং সেই ভান্ডারার জাস্ট ভিড়টা দেখুন। এই দিক থেকে লাইন পড়েছে, এই দিক থেকে লাইন পড়েছে, এই হচ্ছে ভান্ডারা। এখানে কিন্তু এখন প্রচুর ভান্ডারা চলছে। আর এই সামনেই দেখতে পাচ্ছি যে রামপথ, সেই রামপথের কিন্তু মেন গেট সামনেই দেখা যাচ্ছে। এদের এই রামপথ পেরিয়েই একটুখানি 350 মিটারের মতো গেলেই হচ্ছে আমাদের হোটেল। এবং এই হচ্ছে সেই পবিত্র রামপথ, সেই বহু প্রতীক্ষিত রাম মন্দির। এবং এই হচ্ছে রামপথ, এখান থেকেই হেঁটে আপনি প্রবেশ করতে পারবেন নবনির্মিত রাম মন্দিরে। সেই হচ্ছে আমাদের হোটেল শ্রীরাম এবং আমরা এই পথ দিয়ে হেঁটে এলাম। এইখান থেকে কিছুটা গেলেই হচ্ছে রামপথ, যেটা সেই রামপথ থেকে একটুখানি এই ডান দিকে গেলেই ওই হচ্ছে আমাদের হোটেল শ্রীরাম হোটেল। একটুখানি আপনারা চাইলে পায়ে হেঁটেও চলে আসতে পারেন। এখন যাব হোটেলে, হোটেলে গিয়ে একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে তারপরে কিন্তু আমরা বেরোবো সাইট সিনের জন্য। আমাদের হোটেল শ্রীরাম হোটেল, এটা কিন্তু অযোধ্যার বহু পুরানো হোটেল। আমরা এসে পৌঁছালাম, রিসেপশনে কথা বললাম, এখন রুম পরিষ্কার চলছে। আমাদের আধ ঘন্টা পরে আমরা রুমে ঢুকবো। রুমে ঢুকে একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে তারপরে কিন্তু আমরা অযোধ্যার চারিপাশটা কিন্তু ঘুরে দেখব এবং আপনাদেরও দেখাবো। এনাদের কিন্তু ইন হাউস রেস্টুরেন্টও আছে, নাম হচ্ছে স্যাম রেস্টুরেন্ট। তো এখন যেহেতু অপেক্ষা করতে হবে আধ ঘন্টা, তো ভাবলাম কি এখন ব্রেকফাস্টটা সেরে নেওয়া যাক। তো এই হচ্ছে ওনাদের স্যাম রেস্টুরেন্টের মেনু চার্ট, আপনারা পজ করে দেখে নিতে পারেন। তো এই হচ্ছে মেনু চার্ট। আমরা এখন দুজনে মিলে অর্ডার দিলাম হচ্ছে ছোলা ভাটুরা অর্ডার দিলাম। দেখি ততক্ষণ খেয়ে নিই, তার ততক্ষণে রুমের সাফ সাফাইও হয়ে যাবে। হয়ে গেলে তারপরে আপনাদের রুম ট্যুরটা দিচ্ছি। তো ফাইনালি আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। তো বাটোরার সাইজ দেখুন, তো হিউজ বাটোরে, খাওয়া যাবে একটা নিলেই হতো রে, মানে হিউজ বাটোরা। জাস্ট সাইজটা দেখুন। এখানে আছে 2টো বাটোরা আছে, আর এই আছে ছোলের সবজি, আর এখানে দিয়েছে স্যালাড। একটু টেস্ট করে প্রথমে দেখি। ভালো, কেমন খেতে? ভালো, খুবই ভালো, খুবই ভালো। ফ্যান্টাস্টিক। সত্যি ছোলাটা খুবই সুন্দর। ব্রেকফাস্ট ডান। ব্রেকফাস্টে ছোলা বাটোরার সাইজ এত হিউজ ছিল, আশা করা যায় এটা প্রায় বিকেল অবধি থেকে যাবে। মানে পেট এখন পুরো ভর্তি হয়ে গেছে। ও তো এখন বসে খেয়েই চলেছে, এখনও শেষ করতে পারিনি, বাট আমার শেষ হয়ে গেছে। তো তবে ভালো ছিল, মানে খারাপ না। প্রাইস অনুযায়ী কিন্তু খাবারটা বেশ ভালো ছিল। আমাদের রুম রেডি হয়ে গেছে। আমরা এখন ব্রেকফাস্ট সেরে চললাম হচ্ছে রুমের দিকে। আমরা একটা বেশি দিন তো নয়, মানে 1.5 দিনের মতো থাকবো। তো সেই কারণে বেসিকই একটা
রুম নিয়েছি। তো দেখা যাক, ওটা হচ্ছে আপনার ডাবল যে বেডরুম, সেই ডাবল বেডরুম। আর এখন অযোধ্যার সমস্ত হোটেলের ভাড়া কিন্তু দ্বিগুণ হয়ে গেছে। অনেক আগে থাকতে বুকিং ছিল বলেই কিন্তু আমরা এটা বাজেটের মধ্যে পেয়েছি। তো দেখুন, এখানে একটা টেবিল এবং দুজনের বসার জায়গা আছে, একটা বড় বেড, এখানে আরামসে 3 জন থাকতে পারবেন। দুটো টেবিল আছে, এদিকে প্লাগ পয়েন্ট আছে এবং এইদিকে একটা টিভিও আছে, এদিকে একটা বড় মিরর, এইদিকে আলমারি সম্ভবত, আর এইদিকে হচ্ছে জানলা বন্ধ, জানলা নিয়ে এখন কোনো লাভ নেই। আর ওয়াশরুমটা আপনাদের দেখিয়ে দিই, এই হচ্ছে ওয়াশরুম, যেটা খুব জরুরি এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন। ওয়েস্টার্ন টয়লেট আছে, এদিকে বেসিন আছে, এইদিকে স্নানের জায়গা আছে, তবে গিজার নেই, মনে হয় হট ওয়াটার অ্যাভেলেবেল আছে, সেটা জিজ্ঞেস করে নিতে হবে। ভিড় দেখেছেন, ভিড়টা কিন্তু মারাত্মক পরিমাণে ভিড়। আমরা এখন ফ্রেশ হয়ে বেরোলাম, আর আমাদের হোটেলের সামনে টোটো ছিল, কিন্তু সেই টোটোগুলো আর এখন পাওয়া যাচ্ছে না, এটাই হচ্ছে এখন সমস্যা। তো এখন আমাদের খুঁজতে হবে টোটো। এখন এরকম অবস্থা হয়ে গেছে যে টোটোই পাওয়া যাচ্ছে না। ফাইনালি ডিসাইড করলাম কি হেঁটে হেঁটেই প্রথমে হনুমানগাড়ি যে মন্দিরটা, সেটা আমাদের হোটেল থেকে 350 মিটার দূরে আছে। তো সেই কারণে এখন হেঁটে হেঁটেই চলেছি হনুমানগাড়ি। আমাদের যে হোটেল, সেই হোটেল থেকে গুগল ম্যাপে মারলাম হনুমানগাড়ি, তো সামনেই বোর্ড দেখতে পাচ্ছি। তো ওখান থেকেই আমরা এখন প্রথমে যাব হনুমানগাড়ি, তারপরে যদি টোটোর ব্যবস্থা করতে পারি তো বাকি জায়গাগুলো অবশ্যই আজকের মধ্যে ঘুরে দেখাবো। দেখে মোটামুটি মাথা ঘুরে গেছে। হনুমানগাড়ির লাইনটা দেখুন, এখান থেকে শুরু হয়েছে পুরো লাইন সেই দূর পর্যন্ত হনুমানগাড়ির এখন লাইন। বাট এখন বুঝতে পারছি না যে লাইনে দাঁড়াবো না মন্দিরে ঢুকবো। প্রায় 500 মিটারের মতো লাইন পড়েছে, মানে একদম সেই হচ্ছে হনুমানগাড়ির যে মেন গেট থেকে মোটামুটি 500 মিটার হবে পুরো লাইন। এই হচ্ছে লাইন শুরু হচ্ছে, আর সেই হচ্ছে দূরে হনুমানগাড়ি মন্দির। তো এখন বুঝে উঠতে পারছি না যে এখন লাইনে দাঁড়াবো কি দাঁড়াবো না। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, রাস্তার দুধারে কিন্তু একদম পুরো একই রঙের সমস্ত বিল্ডিংগুলো করা আছে দেখুন। এবং এই রাস্তার দুধারেই কিন্তু মিষ্টির দোকান থেকে শুরু করে বিভিন্ন প্রসাদের দোকান সবই কিন্তু পেয়ে যাবেন। এইটা হচ্ছে আপনার ওই হনুমানগাড়ির যে এন্ট্রি, এটা হচ্ছে সেই এন্ট্রিটা। এবং এই এন্ট্রির দুধারে দেখুন যে বিল্ডিংগুলো, সেই বিল্ডিংগুলো কিন্তু সব একই ডিজাইনের, একই আর্কিটেকচারের এবং একই কালারের, যাতে দেখতে ভালো লাগে। এবং রাস্তার দুধারে কিন্তু বিভিন্ন ধরনের সৌন্দর্যায়ন করা হয়েছে। প্রথমেই আমরা দেখে নিলাম দশরথ মহল। ফাইনালি আমরা এসে পৌঁছালাম দশরথ মহল। দেখুন এখন কিন্তু সমস্ত কাজকর্ম চলছে, আর হনুমানগাড়ি দেখার পরেই কিন্তু আপনারা এই দশরথ মহল চলে আসবেন। এই দশরথ মহল এবং কনক ভবন একদম পাশাপাশি। এই যে রোডটা চলে গেছে, রোডটা ধরে সোজা গেলে হনুমানগাড়ি দেখে হাঁটা পথেই পড়বে দশরথ মহল, এবং এর বাঁদিকেই ডান দিকে রাস্তা ধরেই আপনারা চলে গেলে দেখতে পাবেন যে কনক ভবন। হনুমানগড়ির খুব কাছেই রয়েছে দশরথ মহল। মনে করা হয় অযোধ্যা রাজা দশরথ এখানেই থাকতেন, তাই এর নাম দশরথ মহল। তবে বর্তমানে এটি পরিণত হয়েছে মন্দিরে, যেখানে রয়েছে শ্রীরাম, লক্ষ্মণ, সীতামাতার মূর্তি। কথিত আছে রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন সকলেরই ছোটবেলা এখানেই কেটেছে। এই মন্দির খোলা থাকে সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং বিকেল 4টে থেকে রাত 10টা পর্যন্ত। দশরথ মহল দেখার পরেই আমরা এসে পৌঁছালাম কনক ভবনে। অযোধ্যার অন্যতম আকর্ষণ হলো এই কনক ভবন। স্থানীয়রা যাকে কৈকেয়ী ভবন নামেও ডাকে। কথিত আছে রাম সীতার বিবাহের পর মাতা কৈকেয়ী সীতার মুখ দেখে তাকে এই মহল উপহার দেন।
রাম ও সীতা পরবর্তীতে এখানেই বসবাস করতেন। তবে রামচন্দ্রের জলসমাধির পর এই ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়। তার পরবর্তীতে রামের কনিষ্ঠ পুত্র কুশ এই মহল পুনরায় নির্মাণ করেছিলেন। দাপর যুগে এই মহলের পুনর্গঠন করেন শ্রীকৃষ্ণ এবং মধ্যযুগে সংস্কার করেন রাজা বিক্রমাদিত্য, যা সৈয়দ মাসুদ সালার গাজীর আক্রমণে ভগ্নাবস্থায় পড়েছিল। পরে এটাকে টিকিমগড়ের মহারানী এক নতুন ভবনের রূপ দিয়েছিলেন। এটা কিন্তু অবশ্যই ভিজিট করবেন। দশরথ মহল দেখে কনক ভবন এলাম, জায়গাটা কিন্তু বেশ শান্ত, নিরিবিলি, এখানে কিন্তু শান্তি পাবেন। তো ফাইনালি আমরা টোটো পেয়ে গেছি এবং বহু কষ্টের পরে, হয়তো প্রভু রামের কৃপা হয়েছে, তারপরেই আমরা পেয়ে গেছি। ওর নাম হচ্ছে অঙ্কিত। অঙ্কিতের সঙ্গে আমরা হ্যালো। তো ওর নাম হচ্ছে অঙ্কিত। ওর মোবাইল নাম্বারটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো ডেসক্রিপশান বক্সে অথবা স্ক্রিনে দিয়ে দেবো। আপনারা চাইলে এখানে এলে ওর সাথে কিন্তু ঘুরে, মানে এই অযোধ্যার সাইট সিনটা কিন্তু ঘুরে দেখতে পারেন। তো এখন আমরা ফার্স্ট কাহা যা রে हम लोग? बड़े हनुमान। বড়ে হনুমান। প্রথমে আমরা এখন যাচ্ছি বড়ে হনুমানকে দরবারে। তো চলুন। আর এখন মারাত্মক পরিমাণে ঠান্ডা, আমার মুখ টুক জাস্ট জমে যাচ্ছে। এই অযোধ্যা কিন্তু হচ্ছে মন্দির নগরী। এখানে কিন্তু প্রচুর মন্দির আছে। আপনারা চাইলে কিন্তু সমস্ত মন্দির ঘুরে দেখতে হলে, সমস্ত জায়গা ঘুরে দেখতে হলে, তাহলে কিন্তু আপনাদের এখানে 2-3 দিনের মানে ঘুরতে সময় লাগবেই লাগবে। তো আমাদের যেহেতু হাতে সময় কম, তাই কয়েকটা নির্দিষ্ট জায়গা আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো। তো চলুন এবার যাওয়া যাক আমাদের দ্বিতীয় গন্তব্যে। ফাইনালি আমরা এখন এসে পৌঁছালাম শ্রীরাম দরবার। জাস্ট দেখুন, চলুন ভিতরে প্রবেশ করা যাক। হরধনু ভঙ্গ করে শ্রীরাম যখন মাতা সীতাকে নিয়ে অযোধ্যায় আসেন, তখন তাদের পালকি প্রথমে এখানেই নামানো হয়। কথিত আছে বিবাহের পরে মাতা সীতা সর্বপ্রথম এই রন্ধন গিয়ে রান্না করে নিজ শ্বশুর মহারাজ দশরথ ও শ্রীরাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন এই 4 ভাইকে ভোজন করিয়েছিলেন নিজে হাতে। এখানে কিন্তু মন্দির পরিসরে কিন্তু ক্যামেরা অ্যালাউড নয়, তো সেই কারণে কিন্তু বিগ্রহের ছবিটা আপনাদের সঙ্গে দেখাতে পারলাম না। রাস্তার ধারে মানে কি রকম ভাবে সুন্দর করে সাজানো হয়েছে এবং ফুটপাতটা কতখানি চওড়া, জাস্ট দেখুন। ভবিষ্যতে যখন মানে আরও পর্যটকের ঢল নামবে, তখন কিন্তু যাতে কোনো সমস্যা না হয় সেই জন্য কিন্তু এই রাস্তাটা দুধার প্রচণ্ড পরিমাণে সুন্দরভাবে সৌন্দর্য করা হয়েছে এবং ফুটপাতগুলো দেখে জাস্ট অবাক হয়ে যাচ্ছি, কি বড় বড় চওড়া। এবং এই সুন্দর সুন্দর এরকম পেন্টিং করা আছে পুরো রোড জুড়ে। এবং এই যে রাস্তাটা, এই রাস্তাটা কিন্তু সন্ধেবেলায় যখন লাইট দিয়ে সাজায় তখন কিন্তু আরও সুন্দর দেখতে লাগে। যদি সম্ভব হয় আমি কিন্তু আপনাদের সন্ধেবেলাতেও এই রাস্তাটা আপনাদের ঘুরিয়ে দেখাবো। গোটা অযোধ্যা জুড়ে প্রচুর ইলেকট্রিক বাস এবং বাস স্ট্যান্ড থেকেও কিন্তু এই বাসগুলো ছাড়ে। এই হচ্ছে ইলেকট্রিক বাস, প্রচুর ইলেকট্রিক ভেহিকেলস, ইলেকট্রিক অটোরিক্সা, ইলেকট্রিক বাস প্রচুর কিন্তু গোটা অযোধ্যা জুড়ে কিন্তু চালু হয়েছে। আপনারা আগামী দিনে যারা অযোধ্যা যাবেন, তারা এই জায়গাটি দেখতে কিন্তু ভুলবেন না। নবনির্মিত রাম মন্দিরে রামলালার পাথরের মূর্তি তৈরি করতে তার শিলাখণ্ড এসেছিল 3 জায়গা থেকে, নেপাল, কর্ণাটক ও রাজস্থান থেকে। সেগুলোর সবকটি রাখা রয়েছে এখানে। ওমকারেশ্বর থেকে নিয়ে আসা হয়েছে এই মহাদেবের এই শিবলিঙ্গটা। হর হর মহাদেব। নতুন মহাদেবের শিবলিঙ্গ এটা নিয়ে আসা হয়েছে ওমকারেশ্বর থেকে। দেখুন প্রদীপটা দেখুন, শ্রীরামদ্বীপ, কি বিশাল প্রদীপ। এবং এই পাথরগুলো এসেছে কর্ণাটক থেকে।
এই যে পাথরগুলো দেখতে পাচ্ছেন, এই সমস্ত পাথরগুলো এসেছে কর্ণাটক থেকে। তবে মন্দির তৈরি হওয়ার জন্য বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই শিলাগুলো নিয়ে আসা হয়েছে। যে পাথরগুলো সেইগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমার সামনে নেপাল থেকে আছে, রাজস্থান থেকে আছে, কর্ণাটক থেকে আছে। এবং মন্দিরের গায়ে আপনারা যত বিভিন্ন ধরনের যত সব মূর্তি দেখবেন, সেই সমস্ত মূর্তি কিন্তু এখানে যে পাথরগুলো রাখা আছে এই পাথরগুলো থেকেই কিন্তু বানানো হয়েছে। এরপর পৌঁছে গেলাম রাম মন্দির কার্যশালা দেখতে। এবার আমি আপনাদের দেখাচ্ছি শ্রী রাম মন্দিরের যে কার্যশালা, যেখান থেকে সমস্ত মন্দিরের জন্য ব্যবহৃত আগে যে পাথরগুলো দেখালাম সেই পাথরের উপরে যে কাজ, এই পাথরগুলোই কিন্তু মন্দিরে রাখা হবে। এখনও কিন্তু অনেক কাজ বাকি আছে, সেইগুলো সব এখানে আপনাদের রাখা আছে। ভাবলেও গায়ে কাঁটা দিচ্ছে, জাস্ট কাজগুলো এত নিখুঁত, এত সুন্দর। জাস্ট দেখুন, আমি দেখাচ্ছি এখনও কয়েকটা ফ্লোর, মানে আরও কিছু ফ্লোর বাকি আছে। মোট মন্দিরটা কিন্তু 3 তলা এবং কিছু ফ্লোর এখনও বাকি আছে। সেই ফ্লোরগুলো কিন্তু তৈরি হবে এই যে কার্যশালায় যত সমস্ত এই যে এইগুলো রাখা আছে সেইগুলো দিয়েই কিন্তু এই ফ্লোরগুলোতে পরে কিন্তু এইগুলোই কাজে লাগবে। বাবরি মসজিদ ধ্বংসের পর রাম মন্দির তৈরির জন্য বিভিন্ন প্রান্ত থেকে রামের নাম লেখা ইট পাঠানো হয় অযোধ্যাতে। সেগুলোও কিন্তু এখানে রাখা আছে স্মৃতি হিসাবে। 1990 সালে যে 2 কারসেবক সর্বপ্রথম মসজিদে উঠে পতাকা উড়িয়েছিলেন, একজনের নাম হলো রামকুমার কোঠারি আর একজনের নাম হলো শরৎ কোঠারি। এই 2 ভাইয়ের ছবিও কিন্তু রাখা আছে এই কার্যশালায়। দক্ষিণ ভারত থেকে কিন্তু এই ঘণ্টাটা নিয়ে আসা হয়েছে, যেটা কিন্তু মানে টাঙানো হবে মন্দিরে, সেটা কিন্তু এইখানেই রাখা আছে। মন্দিরের কাজের কিন্তু যত জিনিস সবই কিন্তু এই কার্যশালায় কিন্তু আপনারা দেখতে পাবেন। ফাইনালি আমরা এখন এসে পৌঁছালাম গুপ্তার ঘাট। সরজু নদীর তীরে অবস্থিত এই গুপ্তার ঘাটটি ভগবান শ্রীরামের জলসমাধি গ্রহণের স্থান বলে মনে করা হয় এবং মনে করা হয় যে সরজু নদীর এই ঘাটে স্নান করলে সমস্ত পাপ ধুয়ে মুছে যায়। এই ঘাটে আপনারা দেখতে পাবেন রাম সীতার একটি মন্দির এবং এই ঘাটের গুপ্তহরি মন্দিরে রয়েছে শ্রীরামচন্দ্রের পদচিহ্ন। এবং শরৎ পূর্ণিমার সময় যে স্নান যাত্রা হয়, সেই স্নান যাত্রার সময় কিন্তু এই গুপ্তার ঘাটে বেশ বড় করে জাঁকজমক করে কিন্তু মেলাও বসে। অযোধ্যা এলে কিন্তু এই গুপ্তার ঘাট জায়গাটাকে কিন্তু আপনাদের লিস্টে রাখবেন। জাস্ট এখন রোদটা বেরিয়েছে এবং এখানে কিন্তু প্রচুর অ্যাক্টিভিটিস হচ্ছে, যে অ্যাক্টিভিটিসগুলো বোট থেকে শুরু করে আপনার নৌকা রাইড, প্রচুর অ্যাক্টিভিটিস কিন্তু এখানে আপনারা করতে পারবেন। সন্ধেবেলা কিন্তু এখানে আরতিরও হয়। আপনারা কিন্তু এই গুপ্তার ঘাটে এই যে দেখতে পাচ্ছেন আমার পিছন দিকে, এটাই কিন্তু যে গুমনামি বাবা তার সমাধিস্থলও কিন্তু এখানেই আছে। অনেকে কিন্তু ভগবানজি বা অনেকে কিন্তু গুমনামি বাবা নামে খ্যাত, অনেকে সুভাষচন্দ্র বোসের নামও দিয়ে থাকে। তবে সেই গুমনামি বাবা সমাধিস্থল কিন্তু এই গুপ্তার ঘাটে এলে আপনারা দেখতে পাবেন। তবে একটাই কথা বলবো, আপনারা যারা এখন আসার প্ল্যান করছেন একটু অপেক্ষা করে যান। আরও 1-1.5 বছর পরে এলে ব্যাপারটা অনেকটা সিস্টেমেটিক হয়ে যাবে, তখন কিন্তু ভালো লাগবে। কারণ এখন অ্যাট প্রেজেন্ট প্রত্যেকটা জায়গায় এত পর্যটক, মানে ঠিকভাবে ঘুরতে পারবেন না। কারণ আমরা টোটো নিয়ে ঘুরছি, দেখতে পাচ্ছি মেন রাস্তায় কিন্তু কোনো গাড়ি অ্যালাউড নয়। তো সেই কারণে টোটাল ব্যাপারটা
সামলাতে কিছু বছর লাগবে, তারপরে হেলে পুরো ব্যাপারটা কিন্তু সিস্টেমেটিক হয়ে যাবে। এখন নিয়ে নিয়েছি অযোধ্যার লাড্ডু, দেশি ঘিয়ের মতিচুরের লাড্ডু। তো টেস্ট করে দেখবো কীরকম খেতে। আমাদের একটা টেস্ট করিয়েছিল, সেটা কিন্তু বেশ ভালো লেগেছে, সেই জন্যই এটা হচ্ছে 250 গ্রামের মতো নিলাম, ওই 14টার মতো থাকবে। একটা টেস্ট করে দেখা যাক, দেখে ধর। এই হচ্ছে লাড্ডু। ভালো, দেশি ঘিয়ে বেশ ভালো টেস্ট। আমরা এখন চলেছি রামপথ দিয়ে। এই রামপথ যখন আজকে সকালবেলা এলাম দেখলেন কি পরিমাণে ভিড় ছিল, বাট এখন বেলা শেষের পথে তাও কিন্তু রামপথের মানে ভিড় কিন্তু সেই একই আছে, এবং এর দুধারে প্রচুর দোকান আছে। আপনারা যদি কাউকে কোনো গিফট করতে চান, সেই গিফটের দোকান থেকে শুরু করে পতাকা থেকে শুরু করে মিষ্টির দোকান এবং বিভিন্ন ধরনের মূর্তির দোকান, যদি কোনো মেমেন্টো গিফট করতে চান, সেই সমস্ত কিছু দোকান কিন্তু এই রামপথের দুই ধারে পেয়ে যাবেন। আমরা এখন এসে পৌঁছালাম তুলসী উদ্যান। আমার পিছনেই দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে তুলসী উদ্যান। অযোধ্যার পুরনো বাসস্ট্যান্ডের কাছে অবস্থিত এই তুলসী উদ্যানটি, যা মহাকাব্য রামচরিতমানসের লেখক সাধক কবি তুলসীদাসকে উৎসর্গ করে এই স্থানটি নির্মাণ করা হয়েছে। এখন গোটা অযোধ্যা জুড়ে চলছে উৎসব। অযোধ্যায় এখন উৎসবের মরশুম। আমরা এখন এসে পৌঁছেছি লতা চক। দেখুন এই জায়গাটা কতটা জমজমাট। এটা কিন্তু এখন বেশ ভালোই জমজমাট একটা জায়গা হয়ে উঠেছে, মানে মধ্যমণি অযোধ্যার বলা যেতে পারে জায়গাটা হয়ে উঠেছে। ভারতরত্ন খ্যাত প্রয়াত মেলোডি কুইন লতা মঙ্গেশকরজির 93তম জন্মবার্ষিকীতে তাকে সম্মান জানাতে 2022 সালের 24শে সেপ্টেম্বর ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই চকটি উদ্বোধন করেন, এবং এই চকের মাঝখানে রাখা আছে খ্যাত ভাস্কর রাম সুতার তৈরি 40 ফুট লম্বা এবং 12 ফুট উচ্চতা বিশিষ্ট একটি ভাস্কর্য। আমরা এখন এসে পৌঁছলাম সরিউ ঘাট। তো সরজু নদীটা দেখব, দেখার পরে এইদিকে হচ্ছে রাম কি পাউড়ি। আগে সরজু নদীটা দেখে আসি, দেখে এসে আপনাদের রাম কি পাউড়িটা দেখাচ্ছি। এখানে শুরু হবে এক্ষুনি সন্ধ্যারতি, সেটাও কিন্তু এক্সক্লুসিভলি আপনাদের সঙ্গে শেয়ার করব। ওহ, এই হচ্ছে সরয়ু নদী, এবং এই নদীতে এলে কিন্তু অবশ্যই স্নান করবেন, কারণ এটা কিন্তু খুবই পবিত্র একটা জায়গা। প্রথমে কিন্তু মানে রাম মন্দির দর্শন করবেন, এই নদীতে স্নান করে হনুমানগড়ি দেখে তারপরে কিন্তু রাম মন্দির দর্শন করবেন। এবং এখানেও কিন্তু দেখতে পাচ্ছেন এই সরযূ নদীতেও কিন্তু বোটিং রাইডেরও ব্যবস্থা আছে, এবং ওইদিকে শুরু হচ্ছে আরতি, এক্ষুনি শুরু হবে আরতি। এবং ফাইনালি আমরা এখন আছি রামপাউড়ি। এটা কিন্তু নতুন হয়েছে, মানে যে ঘাটটা মানে আপনাদের হরিদ্বারে যেরকম ঘাট দেখেন ঠিক সেরকমই একটা ঘাট কিন্তু এখানে করা হয়েছে। এবং পিছন দিকে দেখছেন যে পুরো লাইট দিয়ে পুরো এইগুলো কিন্তু সমস্ত মন্দিরগুলোকে কিন্তু লাইট দিয়ে সাজানো হয়েছে, এবং দেখতে পাচ্ছেন বেশ সুন্দর লাগছে। এবং লাইভ এইদিকে রামায়ণ চলছে, লাইভ রামায়ণ। এবং এই দেখুন এই পর্দাটায়, বড় পর্দাটায়
বড় পর্দাটা এক্ষুনি শুরু হবে রামায়ণ, লাইভ রামায়ণ কিন্তু আপনারা চাইলে এখান থেকে দেখতে পাবেন। এবং কালী পুজোর সময় কিন্তু এই গোটা যে রামপৌরির ঘাট দেখতে পাচ্ছ, এই গোটা রামপৌরির ঘাট জুড়ে কিন্তু কালী পুজোর সময় এখানে বহু প্রদীপ দিয়ে সাজানো হয়, পুরো ঘাট পুরো প্রদীপে ভরে যায়। সেটাও কিন্তু দেখার একটা বেশ ভালো জিনিস। যদি কোনো দিন সময় পাই তাহলে কিন্তু সেই ভিডিওটাও আপনাদের সঙ্গে শেয়ার করব এই চ্যানেলে। দেখুন নিচ দিয়ে বয়ে চলেছে সরজু নদী এবং এই ঘাটটা পুরো কনস্ট্রাকশন নতুন করে করা হয়েছে। দেখুন একটা সুন্দর ব্যবস্থা দেখলাম, এখানে এত ঠান্ডা সেই কারণে এরকম হিটারেরও ব্যবস্থা করা আছে একদম সরজু নদীর ধারে। সকলে হাত শিখছে, আমি তো এখানে পুরোপুরি দাঁড়িয়ে পড়েছি। এই দেখুন পিছন থেকে হিটার, শরীরটা পুরো গরম হয়ে গেল এই ঠান্ডায় এখানে। আবার কিন্তু এখান থেকে দাঁড়ায় আবার পরে যদি গা গরম করার পরে আবার গেলে এবার কিন্তু ঠান্ডায় কাঁপুনি দিতে পারে। আমিও একটু শিখে নিই হাতটা। আহা पूरा हाथ गरम हो गया, बारबेकिউ हो गया। এই সন্ধেবেলায় অযোধ্যা যে এত রঙিন, আমি আগে এসেছি কিন্তু সেই আগে এতটা রঙিন অযোধ্যা দেখিনি। বাট এখন অযোধ্যা যেন জেগে উঠেছে। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে মিলে একবার শেষবার প্রভুর নাম নিয়ে শেষ করব। সকলে মিলে একসাথে বলুন আমার সাথে, জয় শ্রীরাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, দ্য জার্নি বিগিনস। যাত্রা চলছে, চলবে এবং এর পরের পর্বে আসছে বহু প্রতীক্ষিত রাম মন্দিরের ভিডিও। সঙ্গে থাকুন।